বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের ঘরের মাঠের শেষ ম্যাচ এবারের দফায়। বিকেল 4:45 যে ম্যাচটা সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টস নেটওয়ার্কে বসুন্ধরা কিংস অ্যারেনা, সেই কিংস অ্যারেনাতেই বাংলাদেশ আতিথ্য দেবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ আয়ের পঞ্চম ম্যাচে। পয়েন্ট টেবিলটা আসলে যেটা বলছে, এই গ্রুপে বাংলাদেশের অবস্থান রয়েছে সবার নিচে। বাংলাদেশ কেবলমাত্র তাদের ঝুলিতে রয়েছে একটা পয়েন্ট, সেই পয়েন্টটা বাংলাদেশ পেয়েছিল এই বসুন্ধরা কিংস অ্যারেনাতেই লেবাননের এগেইনস্টে ড্র করে। এছাড়া লেবাননের পয়েন্ট রয়েছে 2, প্যালেস্টাইনের পয়েন্ট 7 এবং অস্ট্রেলিয়ার টেবিল টপার 4 ম্যাচে সব কটা জিতে তারা রয়েছে 12 পয়েন্ট নিয়ে সবার ওপরে। তারা অলরেডি এই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যে তারা কোয়ালিফাই করবে সেটা মোটামুটি নিশ্চিত ছিল এবং সেই নিশ্চিত থাকা ব্যাপারটাই আমরা আরো একবার দেখছি। অস্ট্রেলিয়া মহাশক্তিশালী, এইসব ব্যাপার নিয়ে বহু আলোচনা করা সম্ভব, তবে বাংলাদেশের পক্ষে কিভাবে আসলে আমরা ম্যাচটাকে ছিনিয়ে আনতে পারি, আমরা সম্ভবত সেই সমীকরণ মেলাতে পারি। প্রথমত এই যে এখন যে ওয়েদারটা, বাংলাদেশ চিন্তা করেছিল যে বাংলাদেশ দল গরম দিয়ে যদি অস্ট্রেলিয়াকে ঠাটা পড়া রোদে যদি অস্ট্রেলিয়াকে কাবু করা যায়, এরকম একটা ব্যাপার ছিল। আপাতত ঠাটা পড়া রোদ নাই, কিন্তু যেটা আছে সেটা আবার আমাদের সঙ্গে খুব যায়, কাদা মাঠ। এক্স্যাক্টলি, মানে এই জিনিসটাই দেখেন, গতকালকেও যখন আমরা প্র্যাকটিস কভার করছিলাম তখনও কিন্তু তার 2 থেকে আড়াই ঘন্টা আগে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে। এরপর বিকালবেলা যখন আমরা দেখলাম তখন কিন্তু দেখছি আমরা ওই হিউমিডিটি লেভেলটা কিন্তু অনেক ছিল, একদম পুরো রোদ। এবং সেটার মধ্যে অস্ট্রেলিয়া যখন ট্রেনিংয়ে নেমেছিল তখন হচ্ছে যে আপনি বলছিলেন যে একটা স্প্রে টাইপ কি জানি দিয়ে তারা হচ্ছে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করার জন্য সেই কাজটা করছিল। এখন দুটা হতে পারে, এক কাদামাঠ, সেটাতেও আপনার হচ্ছে কি এইসব স্ট্রং টিমকে সাথে ওই ফাইট করাটা সম্ভব, আর হচ্ছে কি ওই গরমে কাবু করে ফেলা, এটাও আসলে সম্ভব এখন এই মুহূর্তে। এবং সেটা যদি হয়, ধরেন হচ্ছে গিয়ে 3টা পর্যন্ত বৃষ্টি হলো, এরপর হচ্ছে গিয়ে ওই রোদ পড়লো এবং হচ্ছে হিউমিডিটি লেভেলটা খুব স্বাভাবিকভাবে, বৃষ্টির পর হঠাৎ করে যখন রোদ উঠবে সেই হিউমিডিটি লেভেলটা অনেক বেশি থাকবে। সেটা হলে কিন্তু বাংলাদেশের জন্য মানে মাঠের খেলার বাইরে যে কিছু ফ্যাক্টর আসলে কাজ করে না, সেটা হিসেবে কাজ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন হোম ম্যাচ খেলবেন, আপনি যেই দলই হন না কেন, আপনি যখন প্রতিপক্ষের মাঠে খেলতে আসবেন, আপনি যাই হন না কেন, আপনাকে আসলে অপোনেন্টকে শ্রদ্ধা করতে হবে। এবং অস্ট্রেলিয়া যেই কাজটা করছে বলেই এখন এই ব্যাপারটাও বাংলাদেশের জন্য ভয় করে। বাংলাদেশকে তারা একদমই খাটো করে দেখছে না। আপনি যত রকম সমীকরণের কথাই বলেন না কেন, তাদেরকে যতবার বলা হচ্ছে, বলছে আমাদের কাছে কোনো অজুহাতের সুযোগ নাই, আমরা সব রকম পরিস্থিতিতে খেলে অভ্যস্ত। যখন কোভিড হয়েছে ফাঁকা গ্যালারিতে খেলেছে তারা, যখন ভরা গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের বিপক্ষে ওয়ার্ল্ড কাপে খেলতে হয়েছে সেটাও তারা ম্যানেজ করেছে। বাংলাদেশে তারা এসছে এই রোদ, এই বৃষ্টি, এই গরম, এই ঘাম সব কিছু সঙ্গী করে তারা খেলবে এবং এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নাই। আমরা যদি আসলে অস্ট্রেলিয়া যখন মাঠে প্রবেশ করেছিল সেই ফুটেজটা আমরা দেখব, অর্থাৎ অস্ট্রেলিয়ার গ্রাউন্ডের এন্ট্রি ফুটেজটা আমরা দেখব, তখন তারা আসলে বসুন্ধরা কিংস অ্যারেনায় ঢুকে তারা কিন্তু আসলে মাঠটা দেখছিল, মাঠের আউটফিল্ডটা কেমন সেটা দেখছিল। আমরা দেখছিলাম এখন অস্ট্রেলিয়ার ট্রেনিংটা না, আমরা হচ্ছে গ্রাউন্ডের প্রবেশের যখন তারা প্রবেশ করলো সেই জিনিসটা যদি আমরা আরেকবার দেখি তখন দেখতে পারবো যে তারা মাঠে প্রবেশ করলো, পুরো কোচিং স্টাফ তারা আসলে মাঠের মধ্যে পাড়া দিয়ে দিয়ে দেখলো এবং সেখানে শুরুতে আসলে কিছুটা পানি ছিল, কারণ সেটা হচ্ছে ওই আউটফিল্ডের বাইরে। এরপর তারা যখন মাঠে প্রবেশ করলো তখন তো সেই ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে, রাইট? এক্স্যাক্টলি। এবং মাঠের এই জায়গাটায় যেহেতু তারা যে লেভেলে ফুটবল খেলে সেই জায়গার মতো নয় পুরোপুরি, এই মাঠ নিয়ে তাদের একটু দুশ্চিন্তা থাকতে পারে, থাকারই কথা। বাংলাদেশ যখন মেলবোর্নে গিয়েছিল অস্ট্রেলিয়ায় খেলতে, ওখানকার বাতাস বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশে যখন আপনি এসছেন, বাংলাদেশি চ্যালেঞ্জ আপনাকে মুখোমুখি করবে, সেটা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, সেটাই স্বাভাবিক। কিন্তু অস্ট্রেলিয়া এমন একটা দল যাদেরকে আসলে আপনি কোনো রকম কোনো ছকে বাঁধতে পারবেন না। আমরা কেন অস্ট্রেলিয়াকে এই আবহাওয়া, এই পরিবেশ, এই মাঠ এগুলো দিয়ে কথা বলছি, কারণ আপনি যদি ন্যাচারালি চিন্তা করেন বাংলাদেশ আর অস্ট্রেলিয়া একটা এই জায়গায় হলে একটা এই জায়গায়, এটা মানে নতুন করে বলার আর কিছু নাই। অস্ট্রেলিয়ার দলটা আসলে কেন এত শক্তিশালী এটা লোকে জানতেই চাইবে, তাই না? মানে অস্ট্রেলিয়ার এই যে স্কোয়াডটা আছে, এই স্কোয়াডে 5 জন ফুটবলার আছেন যারা এবার প্রমোশন পেয়েছেন। প্রিমিয়ার লিগে খেলবেন 2 জন, 3 জন, হ্যারি পটার যদি খেলেন 3 জন, বুন্দেসলিগায় 3 জন, তারপরে সেরিয়াতে 1 জন। তো এই হচ্ছে তাদের প্রোফাইল, ফুটবলারদের প্রোফাইল। ধরেন হচ্ছে যে এশিয়ার যে চ্যাম্পিয়ন্স লিগ, সেই চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু অস্ট্রেলিয়ার ক্লাবগুলো রেগুলারই আসলে খেলে, অর্থাৎ অস্ট্রেলিয়ার ওই এ লিগ, অস্ট্রেলিয়ান লিগের মানও কিন্তু অনেক অনেক উপরে, অনেকখানি উপরে। এবং অস্ট্রেলিয়ার যে ফুটবলাররা এসছেন, যারা প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিস দেখে আমার কাছে মানে যতটুকু দেখতে পেরেছি, যেটুকু মনে হয়েছে, তারা
ইরান কুন্দেকে বোধহয় স্টার্ট করিয়ে দেবে 18 বছর বয়সী অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড, যিনি বায়ার্ন মিউনিখে সাইন করিয়েছেন এবং বায়ার্ন মিউনিখের হয়ে পরের মৌসুমে তিনি খেলবেন। তাকে হয়তো স্টার্ট করিয়ে দেওয়া হবে। গ্রাহাম আর্নল্ডের সঙ্গে তিনি আলাদা করে কাজ করেছেন, এই যে তাকে আমরা দেখতে পাচ্ছি। এবং ম্যাচের একটা পর্যায়ে শেষ দিকে, মানে ট্রেনিংয়ের একটা পর্যায়ে শেষ দিকে গিয়ে আমরা দেখেছি যে তারা বক্সের বাইরে থেকে শট করার ট্রাই করছে। হয়তো এরকম কোনো পরিস্থিতি যদি মাঠে আসে যে তারা গ্রাউন্ডে ফুটবল খেলে খুব সুবিধা করতে পারছে না, তাহলে হয়তো তারা ওই পদ্ধতি অবলম্বন করতে চায়। এবং দেখেন, যদি হচ্ছে গিয়ে ধরেন মাঠে যদি পানি থাকে, হালকা মাঠটা যদি নরম থাকে, তখন কিন্তু হচ্ছে গিয়ে তারা সেই কাজটাই করবে। কারণ হচ্ছে আপনি গ্রাউন্ড দিয়ে বাংলাদেশের ট্যাকটিক্যাল পার্ট নিয়ে আমরা কথা বলবো, বাংলাদেশ কোন রণকৌশলটা আসলে সাজাচ্ছে, তখন কিন্তু গ্রাউন্ড দিয়ে অস্ট্রেলিয়ার হয়তো নর্মাল খেলার থেকে একটু বেশি কষ্ট হবে, তখন ওই লং বলের প্র্যাকটিসগুলো আসলে তাদের কাজে লাগবে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে আগেও খেলেছে, সবশেষ ঘরের মাঠে বাংলাদেশ 2015 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল, সেটাও একটা বিশ্বকাপে বাছাই পর্বের ম্যাচ ছিল। ম্যাথিউ লেকি এবারও আছেন। যখন ম্যাথিউ লেকি এসেছিলেন তখন তার খেলা ছিল একটা বিশ্বকাপ। ম্যাথিউ লেকি এবার যখন এলেন বাংলাদেশে তখন তার তিনটা বিশ্বকাপ খেলা হয়ে গেছে। তো বাংলাদেশের অস্ট্রেলিয়ার হেড টু হেড রেকর্ড আপনি জানেন কি কি আছে, এটা নিয়েও আসলে বলার তেমন কিছু নাই। তবে বাংলাদেশ যে কাজটা করতে পারে, এই যে হারের ব্যবধানটা, এইটাকে আসলে বাংলাদেশ ছেটে আনতে পারে কিনা। দেখেন, বাংলাদেশের যে হোম ম্যাচটা শেষবার তারা খেলেছিল সেটা ছিল 5-0 গোলে অস্ট্রেলিয়ার কাছে হারের পর বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেখানে 4-0 গোলে বাংলাদেশ হেরেছিল। এবার যেটা হয়েছে 2026 বিশ্বকাপের বাছাই পর্ব বাংলাদেশ যখন শুরু করেছে, তার প্রথম ম্যাচটাই ছিল এই অস্ট্রেলিয়ার সাথে, এবং সেখানে একটা বড় গোল গ্যালারির এগেইনস্টে বাংলাদেশের পড়তে হয়েছে। 7-0 গোলে হার দিয়ে শুরু করেছে। আমরা যখন এইবারের বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলোর রেজাল্ট দেখব, তখন আসলে সেই কম্পেয়ারটা আমরা আসলে ভালোভাবে করতে পারবো। সেটার পর বাংলাদেশ কামব্যাকটা কিভাবে করলো। বাংলাদেশের ম্যাচ ছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়, সেখানে বাংলাদেশ লেবাননকে 1-1 গোলে হারিয়ে দিল। এরপর প্যালেস্টাইনের সাথে ড্র করলো, এরপর প্যালেস্টাইনের সাথে খেলতে গেল, সেই প্যালেস্টাইনের সাথে খেলতে যে 5-0 গোলে বাংলাদেশ হেরে গিয়েছিল। এবং এরপর প্যালেস্টাইন যখন বাংলাদেশে আসলো, তখন বাংলাদেশ অলমোস্ট প্রায় ম্যাচটা আটকে দিয়েছিল, অর্থাৎ বাংলাদেশের পয়েন্ট টেবিলে আরও একটা পয়েন্ট অ্যাড হতো যদি বাংলাদেশ 90 মিনিটসে যে প্যালেস্টাইনের এগেনস্টে সেই ম্যাচে গোলটা কনসিড না করতো। সেই ম্যাচের হিসাবটা করেন, আবারও রিলেট করছি, সেই ম্যাচে বাংলাদেশ শেষ দিকে 3 সেন্টার ব্যাকে চলে গিয়েছিল কিন্তু, এবং সেটাই কিন্তু গোল খেয়েছিল বাংলাদেশ। গেল যাওয়ার সাথে সাথে আসলে বাংলাদেশ গোল খেলো, কারণ প্লেয়ারদের তো ওই অভ্যস্ত হওয়ারও একটা ব্যাপার আছে। এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস অ্যারিনাই একমাত্র অনুপ্রেরণা যদি তারা ভালো করতে চায় এই ম্যাচে। বাংলাদেশ বসুন্ধরা কিংস অ্যারিনাতে যে ম্যাচগুলো খেলেছে তার ভেতরে তারা একটাতেই হেরেছে, সেটাও 90 মিনিটসের পরে গোল হজম করে। প্যালেস্টাইন লেবানন বাংলাদেশের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বহু এগিয়ে, কিন্তু প্যালেস্টাইন লেবানন এই দলগুলো অস্ট্রেলিয়ার সঙ্গে খাবি খায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই যে অস্ট্রেলিয়ার ম্যাচটা, এখানে বাংলাদেশের প্রেরণা হতে পারে ভারত। কেন ভারত? ভারতের সঙ্গে বাংলাদেশ বলছি, অস্ট্রেলিয়া যখন এশিয়ান কাপে খেললো গ্রুপ পর্বে, সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বড় পরীক্ষা ইন্ডিয়া টিমটা নিয়েছিল কাতারে যে ম্যাচটা হয়েছিল, এবং সেই ম্যাচটা শেষ পর্যন্ত ইন্ডিয়া 2-0 গোলে হেরেছিল, কিন্তু তারা লড়াই করে হেরেছিল। বাংলাদেশ ওই ম্যাচ থেকে আসলে প্রেরণা খুঁজতে পারে। এবং বাংলাদেশের তো প্রেরণার নাম বসুন্ধরা কিংস অ্যারেনা রয়েছেই, যদিও গেল বছর কিংস অ্যারেনাটাকে আমরা বলছিলাম যে একটা দুর্গ, সেই দুর্গটা কিন্তু ভেদ হয়েছে বসুন্ধরা কিংসের ক্ষেত্রেও, সেই দুর্গটা ভেদ হয়েছে ওই প্যালেস্টাইন ম্যাচে বাংলাদেশের ক্ষেত্রেও। তবে সেই হোম ক্রাউড, হোম সাপোর্ট, এই সব কিছু বাংলাদেশের সাইড ফ্যাক্টর হিসেবে বা 12th ম্যান বলি না আমরা মাঝে মাঝে, সেই 12th ম্যান হিসেবে বাংলাদেশ কাজে লাগাতে চায়। হাভিয়ার কাবরেরা তিনি যেই ছকটা কষছেন আজকের ম্যাচে, সেটা হচ্ছে ডিফেন্সিভলি তিনি অস্ট্রেলিয়ার সাথে এই ম্যাচটা খেলতে চাচ্ছেন, এবং সেখানে 3 জন সেন্টার ব্যাক, তার সাথে 2 জন আসলে ফুল ব্যাক থাকবে, অর্থাৎ 5 জনের ব্যাক লাইন নিয়েই হাভিয়ার কাবরেরা আজকের ম্যাচটা হয়তোবা তিনি স্টার্ট করতে যাচ্ছেন। চিন্তার জায়গা ছিল একটাই, সেন্টার ব্যাকের আরেকটা পজিশনে কে খেলবেন। সেখানে মেহেদী মিঠু তিনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। তার ওই নিকটতম প্রতিদ্বন্দ্বী যে ওয়ার্ডটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে কি সুশান্ত ত্রিপুরা। আমরা যদি বাংলাদেশের সম্ভাব্য একাদশটা দেখি, তখনই আসলে সেই ব্যাপারে আমরা আরেকটু ক্লিয়ারলি বলতে পারবো। বাংলাদেশ সাধারণত 3 ম্যান ব্যাকলাইনে খেলে না। দেখা যাক বাংলাদেশ যদি আসলে শেষ পর্যন্ত 3 ম্যান ব্যাকলাইনে যায়, তাহলে বাংলাদেশ কিভাবে অপারেট করতে পারে। 3 ম্যান ব্যাকলাইনে অ্যাটাকে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা হওয়ার কথা আসলে উইং ব্যাক, যেটাও যে কোনো দিক থেকেই এই 3 ম্যান ব্যাকলাইনে উইং ব্যাকের একটা বড় ধরনের প্রভাব থাকে, কিন্তু বাংলাদেশ আসলে সেই অ্যাটাকিং
প্লেয়ারটা নিয়ে খেলার চেষ্টা করবে না বলেই বেশিরভাগ লোকের মনে হতে পারে। দুই সোহেল রানা, সঙ্গে মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন এবং রাকিব, তারা সামনে গেছেন, অর্থাৎ 5-3-2। বাংলাদেশ যদি অ্যাটাকে যাওয়ার সুযোগ পায়, সেটা তখন ভেঙে হয়ে যাবে 3-5-2 এইরকম কিছু একটা। বাংলাদেশের এই 11টায় যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না, তারা হচ্ছে, তাদের ভেতরে একজন বিশ্বনাথ ঘোষ, তিনি খেলতে পারছেন না কারণ তিনি কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে সাসপেন্ডেড, এই কারণে তার খেলা হচ্ছে না। আর এই ছাড়া গোলের জন্য আপনাকে ওই রাকিব আর মোরসালিন, তাদের উপরে ভরসা করতে হবে। বাংলাদেশ যে কাজটা আসলে করতে চাইবে, লং বলে তো আর বাংলাদেশের গিয়ে লাভ নাই, কারণ হাইট তো দেখেছেন এক একজনের হাইট তো আমরা বুঝতেই পারছি যে কোন জায়গায় আছে তারা। বাংলাদেশকে সেট পিস ডিফেন্ডিংয়ে মানে প্রচণ্ড সিরিয়াস হতে হবে, প্রচণ্ড, নইলে কর্নার কিক থেকে, যে কোনো ফ্রি কিক থেকে, এই জায়গাগুলো থেকে বাংলাদেশকে বিপদে পড়তে হবে। এবং বাংলাদেশ যেই কাজটা করতে চাইবে না, এই রকম ভয়ঙ্কর জায়গায় বাংলাদেশ ফ্রি কিক কনসিড করতে চাইবে না। গেল ম্যাচে ফার্স্ট ঘটনাটা আপনার মনে রয়েছে, 4 মিনিটে অস্ট্রেলিয়ার এগেইনস্টে 4 মিনিটে বাংলাদেশ যে গোলটা কনসিড করেছিল, সেটা ছিল হচ্ছে গিয়ে একটা পেনাল্টি এরিয়ার বাইরে একটা ফাউল, সেই ফ্রি কিক থেকেই আসলে বাংলাদেশের এগেইনস্টে গোলটা করেছিল অস্ট্রেলিয়া। এবং এরপর তো শুরুর ধাক্কাটা বাংলাদেশ আর পুরো ম্যাচে সামলাতে পারেনি। হাভিয়ার কাবরেরা, তার মতে সেই ম্যাচের মেইন টার্নিং পয়েন্ট ছিল শুরুতে গোল কনসিড করে ফেলা, এবং আজকের ম্যাচে তার মেইন টার্গেটটা হচ্ছে শুরুতে যদি বাংলাদেশ গোল কনসিড না করে, তখন সময়ে সময়ে অস্ট্রেলিয়া গোল দেয়া একটু কঠিন হয়ে যাবে। হাভিয়ার কাবরেরা তিনি আসলে যেটা বলছেন বাংলাদেশের সবশেষ প্রস্তুতি নিয়ে। Compared to Melbourne, well, we definitely, I think, we have the responsibility of improving what we did there. We have some good moments in there, but definitely struggle for different reasons. One of them that we conceded quite early. That's something that we want to avoid tomorrow. We believe that we are able to do that. We will be able to be in the game somehow. So definitely trying to improve what we've done before. খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছেন যে রেসপন্সিবিলিটি, এই শব্দটা তিনি ব্যবহার করেছেন। তার মানে বাংলাদেশের ফুটবলারদের দায়িত্ব নিতে হবে যেন আগেরবার যে বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয় যাতে না ঘটে। এখন সেই দায়িত্ব যখন আবার আমাদের কাঁধে এসে চাপে, আমরা সাধারণত বাঙালিরা খুব একটা ভালো করি না। দেখা যাক বাংলাদেশের ফুটবলাররা কেমন করেন। এবং এই ম্যাচ নিয়ে সবশেষ একটা স্ট্যাটিস্টিক্সে আমরা চলে যেতে চাই। এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে যে খেলার যে রেকর্ড, সেখানে আসলে নতুন উচ্চতায় যাচ্ছেন তপু বর্মন এবং সোহেল রানা সিনিয়র, এই দুজনেই। আমরা বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জামাল ভুঁইয়া, এরপর মামুনুল ইসলাম রয়েছেন 2 নম্বরে, 4 নম্বরে ছিলেন আসলে সোহেল রানা, 3 নম্বরে মামুনুল ইসলাম 65 ম্যাচ দুজনে, জাহিদ হাসান এমিলি 64 ম্যাচ। অর্থাৎ সোহেল রানা আজকের ম্যাচটা নামলে তিনি ন্যাশনাল টিমের জার্সিতে তার 66টা ম্যাচ হয়ে যাবে। 2013 সাল থেকে অলমোস্ট রেগুলারই খেলছেন। তার জন্য একটা বড় প্রেশার, কারণ এতক্ষণ পর্যন্ত আমাদের যেই খবর রয়েছে যে জামাল ভুঁইয়া আজকের ম্যাচে স্টার্ট করছেন না, সুতরাং মিডফিল্ডের সিনিয়র প্লেয়ার, তাকেই আসলে বড় রোলটা আজকের ম্যাচে প্লে করতে হবে। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন আপনি খেলছেন, তখন অভিজ্ঞতাও একটা ব্যাপার বটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.